যে আমার ছেলে এটা আমার ভাবতেও লজ্জা লাগছে। কিভাবে পারলি এটা করতে? তোর কি বিবেকে বাঁধলো না? সত্যি আম্মু, আমি কিছু করি নাই, মামি মিথ্যা বলছে। চুপ মিথ্যাবাদী! তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না। এদিকে মামি আর মেজো ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা, সেদিন হয়তো আমাকে আর পাবা না। বলেই আমি আমার রুমে চলে আসলাম, সবকিছু গুছিয়ে নিলাম। তারপর মামির রুমে গেলাম। কি অন্যায় করছিলাম আপনার, তার জন্য আজ আমার আম্মুর কাছে এতটা খারাপ বানিয়ে দিলেন? আচ্ছা, ভালো থাকবেন। আর আমার একটা কথা রাখবেন, কি বলো? আমার আম্মুর খেয়াল রাখবেন একটু। যখন যা লাগে একটু আগায় দেবেন প্লিজ। আচ্ছা, চেষ্টা করব। কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা, বলে দিচ্ছি। একটু আগে আমি মামের রুমে যাচ্ছিলাম আমার রসায়ন বইটা খোঁজার জন্য। তারপর গিয়ে দেখি মেজো ভাইয়ের গায়ে কোনো কাপড় নেই, আর মামি তো আমাকে দেখে চমকে ওঠে। তারপর মামি আমার কাছে এসে, প্লিজ তুমি কাউকে বলো না, আমার সংসারটা থাকবে না। চাইলে তুমি আর তোমার মেজো ভাই মিলে আমারে ভোগ করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন যা বলবেন তাই করব? কখনো না। আচ্ছা, আমার মামা কি আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখছে? কেন এমন করলেন? আমি এক নিঃশ্বাসে বললাম কথাগুলো। এদিকে মেজো ভাই যে কখন রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিছে আমি বুঝতেই পারি নাই। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও প্লিজ। সুহান, আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এদিকে মামির চিৎকার শুনে সবাই চলে এলো। তারপর থেকে তো জানেনই আপনারা বর্তমান। বলেই আমি বের হয়ে গেলাম বাসা থেকে। পিছনে ফিরে একবার তাকালাম বাসার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষই আজ মিথ্যা অপবাদ দিল। নিজের আপন মাও আমার বিশ্বাস করলো না। তারপর হাঁটা ধরলাম। এখন রাত 12:31 হাঁটছি। আর একটু আগে হয়ে যাওয়া সব ঘটনার কথা ভাবছি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সোহান ইসলাম, সবাই সোহান বলেই ডাকে। এবার এসএসসি দেব। পরিবারে আমি, আমার আম্মু, মেজো ভাই আর আমার মামি থাকি। আমরা 3 ভাই 1 বোন। আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার বড় ভাই আর মামা আমেরিকায় থাকে, আর মামার বাড়িতেও কেউ নাই, তাই মামি আমাদের সাথেই থাকে। এই যা, আপনাদের পরিচয় দিতে গিয়ে বাস স্ট্যান্ডে চলে আসছি। পকেটে আছে মাত্র 1590 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই করি নাই। এই ছেলে, এইভাবে ঘুমিয়ে আছো কেন? উঠো এখান থেকে। কে কে? জি আঙ্কেল, উঠছি বলেই ঘুম থেকে উঠে পড়লাম। কোথা থেকে যে আসে এসব মানুষ বুঝি না। বলেই তিনি দোকান খুললেন। আমি একটা চায়ের দোকানে এসে মুখে পানি দিয়ে 2টা রুটি আর 1 কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি চলে যাবো এই শহর ছেড়ে। তাই করলাম, একটা টিকিট কেটে নিলাম, উদ্দেশ্য চট্টগ্রাম। তারপর বাসে উঠে পড়লাম। বাস চলছে আপন গতিতে, আর আমি কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নাই। এই মামা, আর কত ঘুমাবেন? এবার নামেন। হ্যাঁ হ্যাঁ, আমি কি চট্টগ্রামে এসে গেছিস? জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম। অনেক ক্ষুধা লাগছে। ওই সেই সকাল দিয়ে 2টাই রুটি আর 1 কাপ চা খাইছি। তারপর হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসলাম। কাছে আমার আর মাত্র 955 টাকা আছে। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাঁটছি। কে কোথায় আছো? বাঁচাও আমার ছেলেকে, প্লিজ। আমাকে মারো, তাও আমার ছেলেকে মেরো না। তোর ছেলেকেই মারবো। আমি কাছে যেতেই, এই ছেলে, কি চাই এখান থেকে? যা এখান থেকে, ভাগ। কিছু চাই না আঙ্কেল, শুধু আপনার আর এই আপনার চামচা কটারে চাই। মানে? কোনো কথা না বলে দিলাম একটা বুকের লাথি। তারপর একে একে সবাইকে ওদের পাওনা বুঝাই দিলাম, কিন্তু একটা লাঠি দিয়ে পিছন থেকে আমার মাথায় মারে কে যেন। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে মায়ের বসি, একটা আংটি, একটা ছোট ছেলে। যে ছেলেটাকে আমি বাঁচাইছিলাম, আমি বাঁচাইনি, আল্লাহ বাঁচাইছে। আমি মাত্র ও ছিলাম। আর একটা মেয়ে বসে আছে। বাবা, তোমার এখন কেমন লাগছে? জি আন্টি, ভালো লাগছে। আমাকে এখানে কে আনলো? আমি তো এখানে ছিলাম না। আমার বাবা আনছে এখানে আপনারে। তারপর সব খুলে বলল। সেই মেয়েটি 2 দিন আগে রাতে যা যা হয়েছিল। আমার জন্য এত কষ্ট করতে গেলেন কেন? তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকতে ঢুকতে বলল, কি যে বলো বাবা, তুমি আমার ছেলে আর আমার জীবন বাঁচিয়েছো, আর আমরা তোমাকে বাঁচাবো না? আচ্ছা বাবা, তোমার বাবা মা কারোর নাম্বারটা বলো, আমি তাদের আসতে বলি। আসলে এই শহরে আমার আপন বলতে কেউ নাই। কেন তাহলে তুমি এখানে কি করছো? সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। বলে উঠতে যাব এমন সময় এই ছেলে, কোথায় যাচ্ছ? হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। কি বলো বাবা এসব? কোথাও যেতে হবে না তোমার, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। কিন্তু
কোনো কিন্তু না, মাম্মি যা বলছে তাই হবে। কি বলো বাবা? মামনি, আমিও এটাই চেয়েছিলাম, কিন্তু তোমার মা তো বলেই দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসার সামনে চলে আসলাম। আন্টি, এটা কি আপনাদের বাসা? হুম, কেন বাবা, পছন্দ হয় না? এত সুন্দর বাড়ি আমি কোনোদিনও চোখে দেখি নাই। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, ভেতরে চলেন। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানার গায়ে এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনেই নাই। এই যে, আম্মু খেতে ডাকছে আপনাকে। আম্মু, তুমি যাও, আমি আসছি। এই ছেলে, এই, আমি কোন দিক থেকে তোমার আম্মু লাগি? হুম? সে তো রেগে ফায়ার। আমিও উঠে গেছি, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মায়ের সাথে আমার পরিচয় করে দিলেন। মেয়েটা আমার সাথেই পড়ে, নাম নুসরাত জাহান কনক। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তারপর শুয়ে আছি, এমন সময় আমার রুমে চলে এলো সবাই। বাবা, কি হয়েছে তোমার সাথে আমাদের বলো। আমি সব বললাম, আপনারা তো জানেনই, তাই আর বললাম না। দেখি সবার চোখে পানি। মানুষ এতটা খারাপ হতে পারে, তাও নিজের মায়ের পেটের ভাই। আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান ঘুমিয়ে পড়েন। আচ্ছা বাবা, গুড নাইট। বলে চলে গেল তারা, শুধু কনক থেকে গেল। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন? হাস্যকর। একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। আচ্ছা, আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? বন্ধু হলে আপনি না, তুমি বলতে হয়। আচ্ছা বলবো, এখন যাও ঘুমাও, গুড নাইট। আচ্ছা, ঘুমিয়ে পড়ো তুমি। বলেই কনক আমার রুম থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানে। আমি উঠে উজু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে একেবারে বাসায় চলে আসলাম। এসে ছাদে গেলাম। এই শহরটা দেখছি। এমন সময় পেছন থেকে কে আমার কাঁধে হাত রাখে। আমি তো দেখি অবাক। সেই মেয়েটা আর কাউ না, সে হলো কনক। তুমি এখানে কি করছো এত সকালে? আর কখন ঘুম থেকে উঠলে? এই তো নামাজ পড়ে একটু ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা। তাই বলে কনেক চলে গেল কফি বানাতে। আর আমি ভাবছি আমার সাথে হয়ে যাওয়া ঘটনা। এই নাও, ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ দাও। বলে আমি কফি খাচ্ছি। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? এই মোটামুটি চলছে। আচ্ছা শোনো, তোমার বড় ভাই কি তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে ফাঁসানো হয়েছে? জানি না, কিন্তু সে আমাকে অনেক বিশ্বাস করতো। জানি না এখন করবে কিনা। আচ্ছা, নিচে চলো, নাস্তা করতে হবে। চলো। বলে দুজন নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। আর আন্টি নাস্তা রেডি করছে। বাবা, তোমার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম সোহান ইসলাম। সবাই সোহান বলেই ডাকে। আচ্ছা সোহান, এখন তুমি নাস্তা করে কনকের সাথে স্কুলে যাবে, ওকে? সে যদি আমাকে সাথে না নেয় কিভাবে যাব? কনক সিট দিয়ে নামতে নামতে বললো। আমি কি তারে বলেছি যে আমার সাথে নেব না? আমি তো কনককে দেখে অবাক। কি বলবো ভাই, একদম নায়িকা নায়িকা লাগছে। তার থেকেও বেশি নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি। তার থেকে বেশি ভালো লাগলো আমার তার চুলগুলো। যা লাগছে না, আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। এই যে, এত দেখতে হবে না, আমি কোনো পড়ি না যে হাঁ করে তাকিয়ে থাকবে। আমার মেয়ে পরীর থেকেও বেশি সুন্দর। কি বলো সিয়ামের আম্মু? ও হ্যাঁ, আমার তো মনেই নাই কনকের ছোট ভাইয়ের নাম সিয়াম। এখন মনে পড়লো। আমার মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, আসো খেতে আসো। এই কথাটা আন্টি বললো। বলে সবাই খেতে বসলাম। আমি লজ্জার জন্য খেতেও পারছি না, খাবার ক্ষুধার জ্বালায় থাকতেও পারছি না। সোহান, এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো, তাই লজ্জা না পেয়ে পেট ভরে খাও। আবার বেশি খেও না, তাহলে পেট ফেটে সব বাইরে বেরিয়ে যাবে। আমি তো লজ্জায় শেষ, কি করব। খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। শালার আমি বলে বেশি খাই, তোরে একদিন দেখে নেব কনকের বাচ্চা। কনক আমার রুমে আসতে আসতে বললো। আমাকে বকা হচ্ছে তাই না? বলে আমার পাশে বসে পড়লো, সাথে নাস্তা নিয়ে আসছে। আমার আর খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও তুমি। কি বললি? আবার বল কুত্তা। বলে আমার মুখের মধ্যে এক টুকরা রুটি দিল। আহ, জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে খাইয়ে দিতেছে। খাওয়া শেষ করলাম। তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে। কনক ওদের গাড়ি বের করতে বললো ড্রাইভারকে, কিন্তু আমি নিষেধ করলাম। কনক, আমরা রিক্সায় করে যাব। আচ্ছা। বলে একটা রিক্সা ডাক দিল। তারপর রিক্সায় উঠে পড়লাম। হেই,
এদিকে সরে এসো, পড়ে যাবে তো তুমি। না ঠিক আছে, সমস্যা নেই, পড়বো না। আমি বলছি তুমি সরে আসবে। না না, এই তো সরে আসছি বলে একদম ওর গা ঘেঁষে বসলাম। আহ, অনেক ভালো লাগছে। আজ এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় করে যাচ্ছি। তারপর রিক্সা একটা শপিং মলের কাছে এসে থামলো। নেমে পড়ো। আমাদের তো যাওয়ার কথা তোমার স্কুলে, তো শপিং মলে আনলে যে? এত কিছু বলতে পারবো না তো, খালি প্রশ্ন করে। মামা, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। ও হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। বলে এই ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল। ম্যাডাম, আমার কাছে তো খুচরা নাই, আপনি খুচরা টাকা দেন। আরে আপনি সবটাই রেখে দিন, সমস্যা নেই। ম্যাডাম, আপনার মতো ভালো মানুষ আমি কখনো খুঁজে পাই নাই, যেখানে মানুষ 50 টাকা দিতেই গালাগালি করে, আর আপনি 500 টাকা দিলেন। আল্লাহ আপনাদের ভালো করুক। বলে সে চলে গেল। তারপর কনক আমার জন্য 4টা জিন্স প্যান্ট, 4টা টি শার্ট, 4টা শার্ট আর 3টে টাওয়ার নিল আর 2টা লুঙ্গি। তারপর মার্কেট থেকে বের হয়ে একটা মোবাইল শোরুম নিয়ে গেল আর একটা মোবাইল কিনলো। আমি কিন্তু দেখি নাই কি ফোন, তাই বলতেও পারলাম না। তারপর বাসায় চলে আসলাম, এসে কলিং বেল দিলাম। আন্টি খুলে দিল। আন্টি, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল অফিসে গেছে। ও আচ্ছা। বলেই রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। আমি ঘুমের দেশে, কিন্তু আমাকে কে যেন একটা ডাক দিল। আমি তো তাকিয়ে অবাক, সেই লোকটা আর কেউ না, তিনি হলেন আঙ্কেল। সোহান, ঘুম থেকে ওঠো, লাঞ্চ করতে হবে তো, উঠে পড়ো বাবা। জি বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম। তারপর কনক খাবার বেড়ে দিল। খাচ্ছি আর টুকটাক কথা বলছি। আচ্ছা সোহান, তোমার কি কোনো ইচ্ছে আছে? জি আঙ্কেল, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমার বুদ্ধি আছে বটে। আচ্ছা, তুমি কনকের সাথে কোচিং ক্লাস হোম টিউটরের কাছে পড়বা, ওকে? আচ্ছা আন্টি। বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এর মধ্যেই কনক চলে আসলো আমার রুমে। কি করতে আছো সোহান? কিছু না, শুয়ে আছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। এইবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্ট মোবাইল ভিভো Y21। আর ব্যাগ খুলে কনকের কেনা সব কাপড় চোপড় পেলাম। তারপর কনক বলল রেডি হতে, বাইরে যাবে। আমিও রেডি হয়ে রুম থেকে বের হলাম। ওমা, দেখি সবাই আমার দিকে তাকায় আছে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, কালো জুতা, এক কথায় সবই কালো কালারের। আজ দেখে ছেলেকে খুব মানান লাগছে। এই ছেলেটা কে আম্মু? আরে সোহানো, সত্যি আজ ওকে অনেক সুন্দর লাগছে, যে কোনো মেয়ে দেখে পাগল হয়ে যাবে। আমি পাগল হলেই হবে। কিছু বললা কনক? কই, না না, কিছু বলিনি তো। মা, সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে। তারপর একটা পার্কের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে একটা বেঞ্চে এসে দুজন বসলাম। কনক, বাদাম খাবা? হুম। আচ্ছা থাকো, আমি নিয়ে আসি। বলে আমি চলে গেলাম বাদাম আনতে। তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওরে খারাপ খারাপ প্রস্তাব দিতেছে। কথাগুলো এরকম। মামা, এই মালটা তো সেই, আজ সারা রাত খেতে পারবো। ওহ, ফিগারটা দেখেছো, একদম টাটকা, বয়ফ্রেন্ড বানায় দিছে মনে হয়। হুম মামা, মালটা একদম খাসা। বলছে আর ওর গায়ে হাত দেবার চেষ্টা করছে। আমার তো মাথার রক্ত উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে, ভাই তোমরা কি ওকে একা একা খাবা? আমারও একটু সুযোগ দাও। কনক আমার আশা দেখে একটু ভয় কম পেলেও আমার কথা শুনে সে সব আশা ছেড়ে দিল। ওই শালা, কে রে তুই? আর এই মাল রে আমরা তিনজনই খাবো, অন্য কাউকে খেতে দিব না। এবার আর রাগ আমি সামলাতে পারলাম না, দিলাম ওর নাকে একটা ঘুষি। সাথে সাথে নাক দিয়ে রক্ত গল গল করে বের হয়ে গেল। অন্য একজনের বুকে দিলাম একটা লাথি। সাথে সাথে তিনজনই দিল এক দৌড়। তারপর কনক নিয়ে বাসায় চলে আসি। আসার সময় ওর জন্য আর ওর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি। কনক রুমে কান্না করতে করতে চলে গেল আর আমি ওর পিছু পিছু গেলাম। তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো। কাজটা হলো, আমি দরজা ধরেছিলাম আর ও এদিকে থেকে দরজা বন্ধ করে দেয়, যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই আর এক পর্যায়ে একটু জোরেই চিৎকার করে উঠি। ফলে আন্টি চলে আসে। আমার কাছে এসে দেখে আমি বসে হাতের ব্যথায় ছটফট করছি। বাবা, এইমাত্র বাহির থেকে আসলা, আর কি এমন হয়ে গেল? কনক কান্না করতেছে কেন? তারপর আমি আন্টিকে বলি তেমন কিছু হয় নাই, আগে আপনি কনককে সামলান। বলে কনকের দরজায় ধাক্কাতে লাগলাম। কনক, দরজা খোল না, কিন্তু দরজা ভেঙে ফেলবো, প্লিজ তুমি দরজাটা খোলো প্লিজ। বলে আমি এক পর্যায়ে দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করলাম। আমি তো দেখে অবাক, কোনো আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙে ফেলি, যার কারণে ও আর সাহস পায় না আত্মহত্যা করতে। আমি ওর কাছে গিয়ে গালে বসিয়ে দিলাম দুটো চর। তারপর আমার রুমে নিয়ে গেলাম ওরে।
তোমার এত বড় সাহস কি করে হলো? কেন করতে চাইছিলে ওই পাপ কাজ? কনক এবার কান্নার করে দিল, তারপর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমরা একটা পার্কে বসেছিলাম, কি মনে হলো বাদাম খেতে ইচ্ছে হলো। তারপর সোহানরে বললাম বাদাম আনাতে। সে বাদাম আনাতে গিয়েছিল, আর এই ফাঁকে আমাকে কতগুলো ছেলে টিজ করে, আরও অনেক খারাপ ভাষায় গালাগালি করে, যার কারণে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। বলেই ফোপাতে লাগলো। মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই, বুঝলে? সোহানের দিকে একটু খেয়াল করে দেখো, কত বড় একটা মিথ্যা অপবাদ মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও তো তোমার মতো এই পাপ কাজ করতে গেছে। কনক চুপ। তোমার আম্মু কি বলছে উত্তর দাও। আর হবে না এমন ভুল বাবাই, এবারের মতো মাফ করে দাও। বলেই কান্না করতে লাগলো। আন্টি যা হয়েছে বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লাগছে, চলেন ডিনার করে নেই। এমন পেটুক আমি আগে দেখিনি। বলেই দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি পেটুক তাই না, পরে দেখে নেব বলে নিচে চলে গেলাম। তারপর একটা চেয়ার আগায় দিয়ে বসলাম। আজ আমার পছন্দের খাবার রান্না হয়েছে, বিরিয়ানি আর ঝাল ঝাল আরো অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু আমি ওই দুইটাই খাচ্ছি। কি টেস্ট, খাচ্ছি আর বলছি লেখক সাহেব একটু খেতে ভালোবাসে, তাই আর কি। কনক নিচে নামতে নামতে বললো, আমাকে একা রেখে খাওয়া শুরু করে দিলা। একটু বেশি ক্ষুধা লাগছিল তাই। তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল, সবাই খাচ্ছে আর গল্প করছে। আঙ্কেল আপনার অফিস কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে বাবা। তা তোমার এখানে ভালো লাগছে তো, নাকি মন খারাপ লাগছে? না আমার সত্যি অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আমার মনের মধ্যে যে কি হচ্ছে আমি জানি। শুধু আজ কতদিন মা বলে ডাকতে পারে না, মায়ের হাতের রান্না খায় না, ভাবতে ভাবতে দুফোঁটা চোখ থেকে নোনা জল বেরিয়ে গেল। বাবা, কান্না করছো কেন? না আন্টি কিছু না, চোখে কি যেন পড়ছে তাই পানি বের হয়ে গেছে। বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটা লুঙ্গি আর একটা টি শার্ট পরে নিলাম, তারপর কনকের দেওয়া ফোনটা হাতে নিলাম, তারপর শুয়ে পড়লাম। অনেকদিন ফেসবুকে যায় না, আজ আইডিটা লগ ইন করলাম। ও মা, 300+ এসএমএস গুলো এমন ছিল। আবার আমার কিছু কাছের মানুষও আমার খোঁজ জানতে চাইলো। তারপর আমার চোখ আটকে যায় একটা এসএমএস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে ওঠে। এসএমএসটা ছিল আমার মেজো ভাইয়ের। আমি এসএমএসটা দেখে সত্যিই খারাপ লাগলো, তাই আর কোনো কিছু না ভেবেই ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘুমিয়ে গেলাম। রাত 3:35। এত রাতে আমার ফোনে কে ফোন দিল? আর এটা তো আমার নতুন নাম্বার, কি পেলো এই নাম্বারটা? বলে কলটা কেটে দিলাম, কিন্তু আবার কল দিল, আবার কেটে দিলাম। সাধারণত আমি কোনো অপরিচিত নাম্বারের কল রিসিভ করি না, তাই বারবার কেটে দিচ্ছিলাম। আবার কল দিল, কিন্তু এবার রিসিভ করলাম করে রাগী কণ্ঠে, এই আপনার বিবেক বলতে কি কিছু নাই? বারবার কল কেটে দিচ্ছি, তাও কেন বিরক্ত করতেছেন? হ্যাঁ, আর এত রাতে কেন ফোন দিচ্ছেন? জানেন না এখন মানুষ ঘুমায়? একটু ছাদে আসবা প্লিজ? কে? কনক? প্লিজ আসো। এত রাতে ছাদে কেন? আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। কেউ কিচ্ছু ভাববে না, আসতে বলছি, আসো না। আচ্ছা আসতেছি বলেই ছাদে চলে গেলাম। কি হয়েছে যে এত রাতে আমাকে ছাদে রাখলা? সোহান, আমি তোমাকে যেদিন হাসপাতালের বেডে দেখি, সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি। তোমার ওই বুকে সারা জীবন থাকতে চাই। দেবে কি তোমার ওই বুকে একটুখানি জায়গা? লাভ ইউ সোহান, লাভ ইউ সো মাচ। ডু লাভ মি? আমি তো অবাক, মেয়ে বলে কি? কিছু না বলে ওরে বললাম, আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করি নাই। তোমার বাবা আমাকে এখানে থাকতে দিছে, এমনকি আমার এই পরিবারের একজন, মানে আমি পারবো না তোমারে ভালোবাসতে। প্লিজ জোর করো না। আমার কথাটা শুনে কোনো কান্না করতে করতে চলে আসে রুমে। আমিও গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টা। বাবা উঠে পড়ো, কনকের সাথে নাস্তা করে স্কুলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম। রাস্তায় আমার সাথে একটা কথাও বললো না। তারপর ওর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে গেলাম। কনকের আশা থেকে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে এসে, কি রে, তোর বয়ফ্রেন্ড নাকি এটা? দেখতে তো একদম পুরোই নায়কের মতো। সত্যি এটা তোর বফ না হলে আমি প্রেম করতাম। এজ দেখেই প্রেমে পড়ে গেছি। হেই থামবি? ও আমার বিএফ কেন হতে যাবে? আমাদের বাসায় কাজ করে ও, তাই বাবা বলল ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে, তাই নিয়ে আসলাম। দেখতে তো একটা খ্যাত, ছি। আমি কনকের কথা শুনে মনে অনেক কষ্ট পেলাম। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল বেরিয়ে এলো। তুমি প্লিজ কষ্ট পেও না, ও একটু রাগী, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আরে সমস্যা নেই, চলো ক্লাসে চলো। বলে ক্লাসে চলে গেলাম।
স্যার রুমে ঢুকে সবার ভালো মন্দ খোঁজ নিতে গিয়ে আমার দিকে নজর যায়। এই ছেলে এখানে কি করতেছো? বের হয়ে যাও ক্লাস থেকে। বলে আমার কাছে আসতে লাগলো। স্যার, ওকে বের করবেন না প্লিজ। ও আমার বাসায় কাজ করে, সাথে পড়াশোনা করে। ওকে বের করে দেবেন না স্যার। এটা শোনার পর ক্লাসের সবাই হা হা করে হেসে উঠলো। আর পাশাপাশি বলতে লাগলো, আজকাল চাকর বাকরও পড়াশোনা করে বলে। হা হা করে হাসতে থাকলো। আমি একটু কষ্ট পেলাম, কিন্তু সমস্যা নেই, আমার সামনে এগোতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি। তারপর স্যার ক্লাস শুরু করলো। আজ পদার্থ ক্লাস। এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলনের ব্যাখ্যা দিতে, কিন্তু সবাই চুপ করে থাকলো। কিন্তু স্যার আমি বলবো কি বলে উঠে দাঁড়ালাম। তারপর সব বুঝিয়ে বললাম। তা দেখে কনক সহ সবাই অবাক, সব থেকে বেশি অবাক স্যার। তুমি তো দেখছি অনেক মেধাবী। আজ থেকে আমি তোমাকে সকল প্রকার পড়াশোনার সাহায্য করব। তারপর এক এক করে 6টা ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে ঘুমায় পড়লাম। ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। বাবা, কি হয়েছে তোমার? দুপুরেও খাওনি, আবার এখনো ঘুমিয়ে আছো। কনক কি কিছু বলেছে তোমায়? না আঙ্কেল, ও কিছু বলে নাই। বলে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম। তেমন খেতে পেলাম না। কষ্ট করে খেয়ে রুমে এসে শুয়ে গল্প লিখছি। অনেকদিন পর গল্প লিখতে বসলাম। রাত 12টার দিকে পোস্ট করে ঘুমাই গেলাম। সকালে উঠে স্কুল, তারপর কোচিং, এভাবেই চলছে আমার দিনকাল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এদিকে সোহানের পরিবার। আম্মু, আজ আমি আর মামা বাংলাদেশ আসছি। আপাকে কল করেছিল? সবুজ আর রাব্বি আজ বাসায় আসছে, তাই আমাদের চট্টগ্রামে যেতে বলল। আমাকে সবুজ একবার জানানোর চেষ্টাও করলো না। আচ্ছা বাদ দেন মামি, আমরা কিন্তু চট্টগ্রামে বাসে যাব। ওকে বলে সবাই রেডি হয়ে নিল। তারপর বের হলো চট্টগ্রাম। এবার চলেন আমাদের নায়কের কাছ থেকে ঘুরে আসি। আন্টি কাল সন্ধ্যায় কুষ্টিয়া চলে যাব, পরশুদিন থেকে পরীক্ষা। কনক আমার কথা শুনে অনেক মন খারাপ করে। ও হ্যাঁ, আপনার তো বলাই হয় নাই, কনক আমার কলিজা। এখন আপনাদের প্রশ্ন যে কনক আমাকে কাজের লোক বানিয়েছিল, সে এখন কিভাবে কলিজা হলো, তাই তো? তাহলে চলেন যাই আজ থেকে 5 মাস আগেই ঘটনাটাতে। আন্টি আমি চলে গেলাম স্কুলে, বলে বের হয়ে গেলাম। তারপর স্কুলে এসে জেরিনের সাথে কথা বলছিলাম। জেরিন সেই মেয়েটি যে আমাকে দেখে প্রেমে পড়ে গেছিল। ও বারবার আমার হাত ধরছিল, যা কনক আড়াল থেকে দেখে ফেলে আর কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর 7-8টা ঘুমের ওষুধ খায়, ফলে ঘুমিয়ে পড়ে। রাত 10টার দিকে কনকের রুমে ডাকতে যায় আন্টি, আর দেখতে পায় ও ঘুমিয়ে আছে। পাশে টেবিলে চোখ যায় আর দেখে ও ঘুমের ওষুধ খাইছে। তারপর হাসপাতালে নিয়ে যায়, আর ওর চিকিৎসা করানো হয়। তারপর আঙ্কেল জানতে চায় কেন এমন করলো। বাবা, আমি সোহানকে অনেক ভালোবাসি। আর আজও আমার বান্ধবীর সাথে গা ঘেঁষে আবার হাতে হাত রেখে কথা বলেছে, তাই আমি সহ্য করতে পারিনি, সেই জন্য এটা করেছি। বলেই কান্না করতে লাগলো। সোহান এখানে আসো। জি আঙ্কেল বলেন। জীবনে আমি আমার মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই। বাবা, আমার মেয়েকে কি দেখতে খারাপ? কেন ওকে মেনে নাও না তুমি? প্লিজ আঙ্কেল এভাবে বলবেন না। আসলে আমিও ওকে ভালোবাসি, কিন্তু আমার কি কোনো পরিবার আছে? এখন না আছে টাকা পয়সা, আর মেন কথা আমি আপনার বাড়িতে থেকে আপনার সাথে বেইমানি করব না, কখনো না। আজ থেকে আমাদের আম্মু আব্বু বলে ডাকবা, ওকে? আপনারা যা বলবেন। তারপর ওকে বাসায় এনে ও সুস্থ হয়ে গেল সেদিন রাতে। আমি বললাম যান চলো খেতে চলো, আম্মু ডাকে। আমি কারো জান না, আর আমি খাবো না। বলে শুয়ে পড়লো। আমি টেবিল থেকে 1 প্লেট খাবার এনে, এই যে মহারানী এবার উঠে খেয়ে আমাকে উদ্ধার করেন। তারপর ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর ঘুমাই গেলাম। রাত 3টায় আমি ওকে ছাদে রেখে ওর সামনে হাঁটু গেড়ে বসে একটা কালো গোলাপ নিয়ে, তুমি কি আমার বাবুর আম্মু হবা? হবা কি আমার রাত জেগে গল্প করার সে? হবা কি আমার সেই মানুষটি যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম? লাভ ইউ কনক, লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? কনক আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু সোহান, অনেক 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 ভালোবাসি এই পাগলটারে। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিল। আমাকে কি মেরে ফেলার প্ল্যান করছো? এটা ভালোবাসা। বলে আমার বুকে মুখ লুকালো। তারপর কতক্ষণ যে সেখানে ছিলাম মনে নাই বর্তমান। তুমি আমাকে রেখে চলে যাবা? বলে আমার জোরে ধরে কেঁদে দিল। আরে পরীক্ষা দিয়ে আবার চলে আসবো তো। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিয়ে, যান একটু কাছে আসো তো, আজ একটু মন ভরে আদর করব। যা দুষ্টু, তোমার পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে, পাগল একটা। লাইটটা অফ করে দাও। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিই।
অনেকক্ষণ পর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সব গুছিয়ে নেই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে কনকের কাছে যাই। এমন করলে কি হবে বলো? আমারই তো তোমার ফ্যামিলির মতো হয়ে উঠতে হবে, আর আমি কিছুদিন পরই আমার কলিজার কাছে চলে আসবো। বলেই একটু কপালে চুমু দিয়ে বললাম, ভালো করে পরীক্ষা দেবা আর সময় মতো খাওয়া দাওয়া করবা, ওকে? তুমিও। বলে বের হয়ে গেলাম। তারপর বাস স্ট্যান্ডে চলে এসে একটা টিকিট কাটি। রাত 8টার বাস ছাড়লো। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। এমন সময় আমার চোখ আটকে যায়। ভালো করে দেখি আমার মামা, বড় ভাই, মামি আর মেজো ভাই। বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বললো তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তা হলো, কিরে কেমন আছিস? অনেকদিন পর তোরে দেখলাম রে। তা তুই আমারে আনতে চাস না কেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইছি। তুই যার জন্য আমার উপর রাগ করে আমারে আনতে চাস নাই, আমি কিন্তু তোর সেটার জন্য আনছি। কি আপনি আর কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আমি আপনার ভাই হতে যাবো কেন? এসব কি বলতেছিস ছোট? আমারে কি তুই চিনতেছিস না? আমি তোর বড় ভাই। আমার কোনো পরিবার নাই, আর বড় ভাইয়ের তো কোনো প্রশ্নই আসে না। সেটা শুনে বড় ভাইয়ের চোখের জল আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমার আর এই পরিবারের প্রতি কোনো মায়া নেই। তারপর বড় ভাই আর কোনো কথা না বলেই চলে গেল। এমন সময় আমার ফোন বেজে উঠলো। না রে পাগলি, কোনো সমস্যা হয় নাই, আর আমি বাসে উঠে পড়ছি। এখন আছি বাগেরহাটের মধ্যে। আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে কি বলো তাড়াতাড়ি। আজ আমার পরিবারের সাথে দেখা হয়েছে। এক বাসেই আসছি, আর ভাইয়ের সাথে কথা হয়েছে একটু আগে। যা কথা হয়েছে সব খুলে বললাম কনককে। তোমার এটা করা একদম ঠিক হয় নাই। সে তো কিছু জানে না, তার সাথে এমন করাটা ভালো লাগলো না আমার। যাই হোক, ভালো করে পরীক্ষা দিবা, নাই কিন্তু একটা আদরও পাবে না, এই বলে দিলাম। আগে পরীক্ষাটা দিয়ে নেই, তারপর দেখা যাবে। আচ্ছা যান ভাই, পরে কল দেবো। ওকে যান। বলেই কল কেটে দিল। আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে বসলাম। এমন সময় দেখি আমার বেস্ট ফ্রেন্ড শিয়াব। কি রে, তুই সোহান না? নিজের বেস্ট ফ্রেন্ডকেও ভুলে গেলি? টুকটাক কথা বলে চলে আসলাম শিয়াবদের বাসায়। আমাকে দেখে শিয়াবের আম্মু জোরে ধরে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? রাগ করে বাসা থেকে 1 বছর আগে বেরিয়ে গেলি আর আসলি না। কিন্তু তোর পরিবারের কাছে যদি তোর কথা জিজ্ঞেস করি, তারা এড়িয়ে যায় আর বলে ওর কথা আর আমার কাছে বলবি না। আমার আম্মা আর শিয়াবের আম্মু বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আমি শুনে একটু কষ্ট পেলাম, কিন্তু আন্টিকে বুঝতে দিলাম না। না আন্টি, আমি নাস্তা করে আসছি, তুমি করে নাও। বলে আমি রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, কারণ সারা রাত পড়তে হবে। ও হ্যাঁ, যার জন্য কুষ্টিয়ে আসা, আমার কালে এসএসসি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে আসছি। ঘুম ভাঙলো শিয়াবের ডাকে। মাম্মা ওঠো, গোসল করে নে, লাঞ্চের সময় হয়ে গেছে তো। বলে ওয়াশরুমে ঢুকলাম। আমি গোসল করছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আমার বুঝে শরম করে না? চোখ বন্ধ করে রাখেন পাটিকারা, আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। তারপর গোসল করে লাঞ্চ করে এসে পিসিটা অন করলাম। আজ একটু কল অন ডিউটি খেলবো, আমার প্রিয় গেম। তারপর খেলা শেষ করে বিকালে বাইরে বের হলাম হাঁটতে। অনেকজনের সাথে কথা বললাম। তারপর দেখি মামি আর মামাকে, তারা আমার কাছেই আসছিল। সোহান, যা হয়েছে হয়েছে, বাদ দাও। আমার সাথে বাসায় চলো, তোমার জন্য তোমার ভাই আইফোন 30 আনছে। কিন্তু তখন তাকে যে কথাগুলো বলছো, অনেক কষ্ট পাইছে সে। আমার জন্য এটাই আনছিল, বাসের মধ্যে বলেছিলাম যে পরে বলবো, সেটা গিফট। এটা না মামা, আমার কাল থেকে পরীক্ষা, আমি যাবনি, একদিন ইনশাল্লাহ, বলেই চলে আসলাম। মামি আমার সাথে কথা বলে অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি পাত্তা দেই নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। আমি ওরে বলে দিয়েছিলাম আমাকে ডিনার করতে ডাকবি না। পড়া শেষ করে দেখি 4:21 বাজে। দিলাম কনককে ফোন। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা নাই, অনুগ্রহ করে রিচার্জ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দুর্বল বলে বিকাশে চলে গেলাম। আমার বিকাশে 10,090 টাকা রাখা আছে, জমানো টাকা। ওমা, বিকাশে ঢুকে দেখি 40,799 টাকা। এত টাকা কিভাবে আসলো? কেউ ভুল করে দিয়ে দিল না তো? তাই বলে নোটিফিকেশন চেক করে দেখি আঙ্কেলের নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, তাও রাত 3:34-এ। আমি ভাবছি মেসেজ এলে তো নোটিফিকেশন বাজবে, কিন্তু বাজলো না কেন? বলে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন সাইলেন্ট করা। তারপর বিকাশ থেকে 109 টাকা রিচার্জ করে কনককে দিলাম ফোন। এই কে রে, এত রাতে কল দিলি? জানিস না এখন মানুষ ঘুমায়? আমার ডায়লগ আমারে দিতেছো? তা তোমার নাচ পরীক্ষা, ঘুমিয়ে আসো কেন? না, একটু আগেই পড়া শেষ করে ঘুমালাম, আর তুমি দিলা কল। আমার তো ঘুমের 12টা বেজে গেল। আচ্ছা ভালো, এখন পড়তে বসো। বলেই কল কেটে দিলাম। তারপর ফজরের আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে এসে পড়তে বসলাম। তারপর নাস্তা করে শিয়াবকে নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা আজ অনেক ভালো হয়েছে। 6 সেট প্রশ্ন কমন,
হিসাবেরও অনেক ভালো পরীক্ষা হয়েছে। তারপর বাসায় এসে গোসল করে লাঞ্চ করে ঘুমাই গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। একদিন আমি শিহাবদের সাথে নাস্তা করতেছিলাম, এমন সময় কে যেন কলিং বেল বাজালো, তাই দরজা খুলে দিলাম। আমি দেখি আমার মা আর বড় ভাই এসেছে। তারপর তাদের বসতে বললো আন্টি। আমরা নাস্তা করে আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম, আজ চলে যাব চট্টগ্রাম। তারা কথা বলছিল। বান্ধবী, আমার ছেলের বিয়ে সামনের সপ্তাহে, তরে কিন্তু আজই যেতে হবে বলে বিয়ের কার্ড হাতে দিল। আর আন্টি বলল, সেদিন তুমি হলে আর বিয়ের বয়স হয়ে গেল। তা বাবা, তোমার হবু শ্বশুর কেমন আছে? ভাই তো লজ্জায় শেষ, ওখান থেকে বেরিয়ে আসলো। আন্টি আমি চলে যাচ্ছি বলে আন্টির হাতে 15,000 টাকা দিলাম। বাবা, এটা কিসের টাকা? এতদিন আপনার বাসায় থাকছি, তাই বাসা ভাড়া আর খাওয়া খরচ। আন্টি ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল আর রাগী গলা বলল, তোরে আমি আমার শিয়াবের মতো মানি, আর তুই কি না আমার বাসায় 1 মাস থেকে আমারে বাসা ভাড়া দিতেছস? তোর কি টাকা বেশি হয়ে গেছে? বলে কান্না করতে লাগলো। আমার মা তো এটা দেখে স্ট্যাচু হয়ে গেছে। আর কোনো কথা না বলে বেরিয়ে আসতে যাবো এমন সময় আন্টি ডাক দিল, আর 10 দিন থাকবি, নাই আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ। আমি আর না করতে পারলাম না, আমার রুমে চলে গেলাম। তারপর সবকিছু রেখে শুয়ে পড়লাম। 5 দিন পর। মাম্মা, রেডি হয়নি, আজ বিয়ে খেতে যাব। আহ, কত যে সুন্দর সুন্দর মাল দেখতে পারবো। বলে হাসিতে ভেয়ে পড়লো, তোর বোনটা না সত্যি অনেক একদম 1 নাম্বার রে। শিহাব রেগে বলল, আমার বোন রে, তুই মাল বললি? আমি এটা মানতে পারলাম না। এখানে যত মেয়ে আসবে তাদেরও তোর মতো ভাই আছে, তারা কি তাদের বোনকে মাল বলে? দোস্ত, আমি বুঝতে পারি নাই, বাদ দে, আর বলবো না কোনো দিন। চল এখন বিয়ে খেতে। কার বিয়ে রে, বললি না তো? সেটা পরে জানতে পারবি, আগে চল। বলেই চলে আসলাম। এসে আমি তো অবাক, কারণ আমি আমার বাসার সামনে, তার মানে আমার বড় ভাইয়ের বিয়ে। শিহাব বলল, কি রে, হা করে কি তাকাই দেখিস? চল ভেতরে চল। যখনই ভিতরে ঢুকতে গেলাম তখন মায়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম, শিহাব তুই যা রে, আমি যাব না, এই বাসায় ইচ্ছে করছে না যেতে। তাহলে আমিও যাব না। বলে ও বাসার দিকে যেতে লাগলো। ওর অভিমান দেখে আর রাগ করে থাকতে পারলাম না, বললাম বাসায় যাওয়া লাগবে না, চল ভেতরে। বলে আমাদের বাসায় প্রবেশ করলাম। অনেকদিন পর আমাদের বাসায় ঢুকলাম। তারপর সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভেতরে আসবো কি? ওয়ালাইকুম আসসালাম। আসো। বলেই রুমের ভেতরে ঢুকলাম। কেমন আছো? অনেক ভালো, তুই? আল্লাহ যেভাবে রাখছে ওইভাবেই আছি। কিন্তু তুই বাসা থেকে চলে গেলি কেন? আম্মু সামান্য একটু মারছিল বলে? এমনি বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমটা কেমন অগোছালো হয়ে আছে, তাই পরিষ্কার করে ওয়াশরুমে গেছি। এমন সময় কনকের ফোন দেয়, আর তখন আমার রুমের পাশ দিয়ে শিয়াব যেতেছিল। শিয়াব কল রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম। জান, আমরা চিনতে পারো নাই? আমি কনক, আজ নতুনই সিম লাগালাম। সরি, আমি সোহান না, আমি ওর বন্ধু। সোহান কোথায় গেছে? ওর কিছু হয়নি তো? বলে কান্না করে দিল। মেয়েটা আমার একটু বেশি ভালোবাসে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে, কে রে, কে ফোন দিছে? জানি না, দেখ তো, তোর খোঁজ করতেছে। হ্যালো, কে বলতেছেন? কুত্তা, আমি তোর বউ বলছি। আমারে চিনতে পারোস নাই? তুই খালি একবার আমার কাছে আয়, তারপর তোর কি করি দেখ। আরে আমার বউ দেখে রাগও করতে জানে। আসলে আমি তোমার নাম্বার খেয়াল করি নাই জান, আর হবে না এমন। আবার যদি হয় তোর খবর আমি খারাপ করে ছাড়বো, এই বলে দিলাম। আমার বউটা এখন কি করে? বসে আছি জান, তুমি কি করো? আমিও বসে আছি। লাঞ্চ করছো? না, তুমি? আগে গিয়ে খেয়ে আয়, নয়তো তোর সাথে কথা নাই। বলেই কল কেটে দিলাম। এমন সময় আমার রুমে আমাকে ডাকতে আসলো একটা মানুষ, যা দেখে আমি অবাক হয়ে যাই। তিনি হলেন আমার মা। কেমন আছো সোহান? ভালো, আপনি কেমন আছেন? ভালো নাই, কিন্তু তুমি এই বাসা থেকে চলে গেলে অনেক ভালো থাকবো। আমি চাই না কোনো বাজে ছেলে আমার ছেলের বিয়েতে যে আবার কোনো মেয়ের সর্বনাশ করুক। আমি তোমার হাত জোর করে বলছি, তুমি বাসা থেকে চলে যাও প্লিজ। আচ্ছা আমি চলে যাচ্ছি, সমস্যা নেই, কিন্তু আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই। আমি যেমনই থাকি না কেন, আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকবো। বলেই আমার হাতে একটা গিফটের প্যাকেট ধরে দিলাম আর বললাম এটা ভাবের জন্য। তারপর অনেক কষ্টে সেখান থেকে চলে আসলাম। এসে আমি একটা বাসের টিকিট কেটে নিলাম। তারপর রাতের ডিনার করে বাসে উঠে পড়লাম। সকাল 8টায় কনকের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম।
কনক এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে জোরে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, ইস, আমার জান্ডার মুখটা একদম শুকিয়ে গেছে। একদম মনে হয় খাওয়া দাওয়া করো নাই না, দেখি। বলে টেবিল থেকে নাস্তা নিয়ে আসলো। আমি ততক্ষণে রুমে চলে গেলাম। তারপর সব খুলে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ফ্রেশ হয়ে আসলাম। তারপর কনক আমাকে খাইয়ে দিতে লাগলো রুটি আর মাংসের ঝোল আমার মুখে তুলে দিতেছিল আর আমি ওর হাতে কামড় দিতেছিলাম। এই দুষ্টু, কামড় দাও কেন? ব্যথা লাগে তো। আমার বউরে যা ইচ্ছে তাই করবো, তোমার কি? হ্যাঁ, তবে রে, দাঁড়া, তোর খাওয়া শেষ হোক, তারপর আমি দেখছি কি করতে পারি। দরজায় দাঁড়িয়ে, ভেতরে আসবো কনক? পারমিশন নিয়ে আসতে হবে নাকি মাম্মা? স্বামীর জন্য দরদ উঠলে পড়ছে, আমও শামও খাইয়ে দিতে হয়। না মা, একটু বেশি ক্ষুধা লাগছে তাই আর কি। খাও। তা বাবা, কেমন আছো তুমি? আর পরীক্ষা কেমন হলো তোমার? মা, ভালোই হয়েছে আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তা তোমরা থাকো, আমি রান্নাঘরে যাই রান্না করতে। বলে আন্টি চলে গেল। আমারও খাওয়া শেষ। আমি বিছানায় শুয়ে পড়লাম। কনকও চলে আসলো আর দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে আসলো। এইবার দেখ আমি কি করি। বলে আমার আরো ঠোঁট এক করে নিয়ে চুষতে লাগলো। তারপর 5 মিনিট পর ছেড়ে দিল। আমারে মেরে ফেলবা নাকি? হ্যাঁ, বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। তারপর ঘুমিয়ে গেলাম। এভাবেই চলতে লাগলো আমাদের দিনকাল। দেখতে দেখতে আমাদের পরীক্ষার রেজাল্টের দিন চলে আসলো। আর রেজাল্ট দেবে। কি যে বলছিল আর আল্লাহ আল্লাহ করছিল। তারপর রেজাল্ট দেখলাম, কনকের A+ পেয়েছে। ওকে বলতে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তোমারটা কিন্তু পেলাম না। এবার আমারটা বের করলাম। ও মা, আমি ফেল কেন? অনেক ভালো করে তো পরীক্ষা দিয়েছিলাম। এমনি চোখে জল চলে এলো। এমন সময় কনক বলল, আরে গাধা, তোর বোর্ড যশোর দে। তারপর মনে পড়লো আমার তো বোর্ড যশোর। আসলে চট্টগ্রাম থাকতে থাকতে সব চট্টগ্রাম চট্টগ্রাম লাগে। আমার রেজাল্টও পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি। কনক শুনে আমার যে কত কেস দিল বলার বাইরে। তারপর আঙ্কেলকে ফোন দিলাম আর আঙ্কেল শুনে অনেক খুশি হয় আর বাসায় চলে আসে। সবাইকে মিষ্টিমুখ করে তারপর বাসায় চলে আসি। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে যাই। কলেজে ভর্তির জন্য আবেদন করছি। রাজশাহী সরকারি কলেজে চান্সও পাইছি। তাই আজ আমি আর কনক চলে যাচ্ছি রাজশাহী। তারপর এসে একটা বাসা ভাড়া নিলাম। ওখান থেকে একসাথে কলেজে যাই। এভাবেই চলছে দিনকাল। দেখতে SSCও শেষ হয়ে গেল। এবার আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করছি আর আলহামদুলিল্লাহ 2জন চান্সও পাইছি। তারপর মাস্টার্স শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি একটা চাকরি করি। মাসে বেতন তেমন পাই না, মাত্র 90,000 টাকা। আজ আমাদের বিয়ে। ভাবতে অবাক লাগছে, আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পাবে। তারপর ভালো মতো ইসলামী শরীয়ত মোতাবেক বিয়েটা হয়ে যায়। আজ আমার বাসরাত। কিন্তু আমার অনেক খারাপ লাগছে। আজ আম্মুর কথা খুব মনে পড়ছে। কিন্তু নিয়তি যে এখানে আনছে। ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলাম। কনক আমার এসে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এটা শোনার পর কনক যা করলো আমি তো কল্পনাও করি নাই। তা হলো, আমার গালে একটা ঠাস ঠাস করে চড় মেরে বললো, কুত্তা, আমি তোর মা লাগি? হ্যাঁ, বলে বিছানাতে চলে আসলো। আমিও ওর পিছু পিছু গেলাম। এই যে ম্যাডাম, আসেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। নামাজের কথা শুনে কনক না আর করতে পারলো না। 2জন চলে গেলাম ওয়াশরুমে। উজু করে এসে নামাজ পড়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। কনকও শুয়ে পড়লো। আমি ওইদিকে ভাবতেছি আমার সাথে কনক এমন করছে কেন। কনককে পেছন থেকে জড়িয়ে ধরলাম। দেখি এবার আমার দিকে ঘুরলো। তারপর আমি ওকে বললাম, আমি জানি আমার বউটা আমার উপর রাগ করতে থাকতে পারবে না। বলে আমার ভালোবাসার পরশ রেখে দিলাম। তুমি আমাকে সবসময় রাগাও কেন? তোমাকে রাগাতে আমার ভালো লাগে, তাই বলে বউকে একটা কিস দিলাম। ও বউ, এবার এর মতো আমাকে মাফ করে দাও, আর কোনোদিন বলবো না। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। এরপর থেকে যদি বলতে দেখি আমার থেকে খারাপ কেউ হবে না। বলে আমার বুকে এসে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করে নাকি কেউ এভাবে? জানো, আজ আমি আমার অনেক খারাপ লাগছে। আজ একটা ভুলের কারণে আমি আমার পরিবারের কাছে খারাপ। আমার জান রে, আমি কষ্ট পেতে দেবই না। আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব। আচ্ছা জান, আমাকে একটা জিনিস দিবা? একটা না গো, বলো, 1000টা দেবো। কি লাগবে? আমি আমি তোমার বাবুর আম্মু হতে চাই। বলে আমার বুকে মুখ লেখালাও। ও, এই ব্যাপার। আচ্ছা, এটা কাল হবে। আজ সাদে চলো। বলে ওকে কোলে তুলে নিলাম। তারপর সাদে চলে আসলাম। এসে ওর কোলে মাথা দিয়ে শুয়ে আছি। আমি আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ওর জীবনের সুখ দুঃখের সব কথা বললো। তারপর আমরা ছাদ থেকে রুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরি আর কনক ওয়াশরুম থেকে বের হয়ে আসি। ও একটা গেঞ্জি আর প্লাজো পরছে। তারপর আর কি T20 খেলা করতে লাগলাম। ও আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আমার সারা শরীরে কিস করতে থাকে। আমিও পাগল হয়ে গেছি। তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।
এই আপনারা জানতো এখন ওরা ওদের কাজ করছে, এসব দেখতে হয় না, পাপ হয়। তারপর সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে। এই যান, উঠে পড়ো উঠে পড়ো, আজান দিতেছে, গোসল করে নামাজ পড়ে আসো। তারপর আমি গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। তারপর রুমে গেলাম। কি ব্যাপার, কনককে দেখছি না কেন? কই গেল ও? বলেই ওরে ডাকতে লাগলাম, এই কনক, কই তুমি? কনক রান্নাঘর থেকে বলল, এই তো রান্নাঘরে। আমি ওর কাছে গেলাম। আমি তো হা হয়ে গেছি। যে মেয়ে নিজে পর্যন্ত হাতে করে খায় না, সে আজ রান্নাঘরে? ভাবতেই অবাক লাগে। কিন্তু ও অনেক ঘেমে আছে। আমি পেছন থেকে যেয়ে ওকে জড়ে ধরে আসি আর ও রান্না করছে। এমন সময় আমার শাশুড়ি চলে আসে। আমি তো লজ্জা শেষ। আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। কনক রাস্তার জন্য ডাকতে আসলো, নাস্তা রুমে আনতে বলি। তারপর আমাকে নাস্তা খাওয়াই দিয়ে কনক নাস্তা খেয়ে নিল। কনক, রেডি হয়ে নাও, আজ আমরা কুষ্টিয়া যাব। তাই নাকি? আচ্ছা। বলেই সব প্যাকিং করে নিল, আমারগুলোও। আসলে বিয়ের জন্য 15 দিন ছুটি পাইছি, তাই একটু ঘুরতে যাব। আর যে কত বছর যায় না, এই যে মা বলেছিল আমি থাকলে তার ছেলের বিয়েতে সমস্যা হবে, ওই দিনে আসি আর যাওয়া হয় নাই। ওসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিছে আমি বুঝতেই পারি নাই। আমার সামনে একটুও কান্না করবে না বলে দিলাম। আর আমি আমার বাপের বাড়ি থাকবো না। ও, আপনাদের বলাই হয় নাই, আমি একটা বাসা বানাইনি, 3 তলা বিশিষ্ট একটা বাসা, ওটা কুষ্টিয়াতেই, কিন্তু কনক জানে না। তারপর সব রেডি করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসি। এসে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ি। নির্দিষ্ট সময়ে আমরা কুষ্টিয়ায় পৌঁছে যাই। তারপর আমার বাসার সামনে চলে আসি। এসে কনককে বলি সারপ্রাইজ। কনকও অবাক, আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে সারিয়ে রুমে প্রবেশ করি। তারপর আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাতে বাইরে থেকে খাবার এনে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা খবর পাই আমাদের গ্রামে একটা বাসা নাকি নিলামে তুলছে। আমি অনেক কৌতূহলবশত গেলাম, সাথে 80 লাখ টাকাও নিলাম। এসে গ্রামের লোকের সাহায্য নিয়ে এসে দেখি এটা তো আমার মামার বাসা। সবাই দাম বলতেছে, কেউ 50 লাখের বেশি বলছে না। আমি গাড়ি থেকে নেমে বললাম 70 লাখ। এটা শুনে সবাই অবাক, আমার পরিবারও এখানে আছে। কিন্তু আমি দামাদামি করে টাকা দিয়ে দিলাম। সবার মুখে শুনতেছে আমার নাকি মামা সকল সম্পত্তি তার নামে লিখে নিছে। আমার মা আমার দেখে আমার কাছে দৌড়ে আসলো। এসে আমাকে ডাক দিয়ে কান্না করতে করতে বলতে লাগলো, আমারে মাফ করে দিস বাবা, আমি না বুঝে তোরে সেই 10 বছর আগে বাসা থেকে বের করে দিই, কিন্তু পরে তোর মেজো ভাই সত্যি কথা সব বলে দেয়। তারপর থেকে তোকে খোঁজা শুরু করি, কিন্তু কোথাও পাই নাই। চলুন কি হয়েছিল সেদিন যে আমার মেজো ভাই সব সত্য কথা বলেছিল জেনে আসি। সকালবেলা ভাইয়ের বুকের বাম পাশে বলে ব্যথা করতেছে বলে চিৎকার করে ওঠে। আর বাসার সবাই চলে আসে। এসে দেখতে পায় ভাইয়া অমন করে পড়ে আছে। এমন সময়ে ভাইয়া বলে ওঠে, আজ আমি একটা সত্যি কথা বলবো, যদি না বলে আমার মৃত্যু হয় আমি কখনো নিজেকে মাফ করতে পারবো না। বলে বলতে লাগলো, সেদিন ছোট ওই কাজ করেছিল না, সেদিন ছিলাম আমি আর মামি। ও ওর বই খুঁজতে ওর রুমে আসে আর আমাদের দেখে ফেলে, যার কারণে মামি ও ওকে কুপ্রস্তাব দেই, কিন্তু ও মামিকে একটা চড় মারে আর আমি ওই সুযোগ বাইরে থেকে আটকিয়ে দিই। তারপর তো তোমরাই বিচার করলে। বলেই চুপ হয়ে পড়লো। কারো কোনো কথা বলা না দেখে ওকে হাসপাতালে আনা হয় আর ওর চিকিৎসা করা হয়। বর্তমান প্লিজ বাবা, আমারে মাফ করে দে, আমি আর পারছি না। বলে আমার পা জড়িয়ে ধরতে যাবে, অমনি আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তারপর বললাম, আমি কারো উপর রেগে নাই মা, সবাইকে মাফ করে দিছি। চল আজ বাসায় চল। আচ্ছা যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমাকে এত কষ্ট দিল আর আমি মাফ করে দিলাম, কারণ আমাদের নবী আমাদের মাফ করতে শিখাইছে, প্রতিশোধ নিতে না। তাই মাফ করে দিলাম। আমি আমার বাসার সামনে ভাবতে অবাক লাগছে। ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় একজন আমার কাছে এসে বলে ওঠে, কে আপনি, আর এখানে কি চাই? বয়স হবে মনে হয় 8 বছর। যাই হোক, আমার ছিল কাছে, যার কারণে আমি ভেতরে ঢুকতে পারি। আমি আমার সেই চিরচেনা রুমে চলে যাই। গিয়ে অবাক, আমার রুম অমনই আছে। আর মনে হয় প্রতিদিন আমার রুম কেউ গুছিয়ে রাখে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যেই কনক আমার অনেকগুলো কল দেয়, রিসিভ করতে পারে নাই কারণ ওয়াশরুমে ছিলাম। এসে আমি ফোন দিলাম, বলো কি হয়েছে? সেই কখন থেকে ফোন দিতেছি, কিন্তু ফোনই ধরছো না। কোন মেয়ের সাথে প্রেম করছো? হ্যাঁ, আমিও এখন পুরাতন হয়ে গেছি। বুঝছি। আমারে আর এখন ভালো লাগে না, তাই তো অন্য মেয়ের কাছে যাও। আমি রাগ করে ফোন কেটে দিলাম। কনক এই আমাকে চিনলো বলে আম্মু খেতে রাখলো। বাবা খেতে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে। আমি খাবার টেবিলের সামনে গিয়ে বললাম, আমারে মাফ করছি বলে যে এই বাড়িতে খেতে হবে তা না। 10টা বছর আমার জীবন থেকে ফিরিয়ে নিয়েছেন, পারবেন ফেরত দিতে? সেদিন যদি আমার শ্বশুর আমারে তার বাড়িতে জায়গা না দিত, তাইলে আমি আজ এত দূরে এগোতে পারতাম না।
আমাদের তো ভুল হয়ে গেছে বাবা, আমরা তোর কাছে মাপ চাচ্ছি। আর এ হলো তোর ভাবি, পরিচিত হয়ে নে। সেদিন কি বলেছিলেন তোর মতো চরিত্রহীন আমার ছেলের বিয়েতে গিয়ে আবার কোনো মেয়ের সর্বনাশ করবি, বেরিয়ে যা বাড়ি থেকে। সেদিন বাবার জন্য খুব কষ্ট পেয়েছিলাম, কারণ বাবাই সব থেকে আমাকে বেশি ভালোবাসতো। আর আজ পরিচিত হতে বলছেন? জানি না আজ আমার টাকা দেখে কি আমাকে পরিচয় দিতেছেন? কে আপনি? আর এখানে কি চাই? আচ্ছা, আপনি কে আর কি বলছেন এগুলো সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার স্বামীর তো ছোট কোনো ভাই নেই, তারা তো দুই ভাই। আজ থেকে 10 বছর আগে আমি তাদের সন্তান ভাই ছিলাম, কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেয় আমার মামি। আর মেজো ভাই বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম চলে যায়। ভাগ্যের কি লীলা খেলা! ওখানে আমার বউয়ের ছোট ভাই আর তার বাবারে আমি রক্ষা করি ডাকাতদের হাত থেকে, আমিও আঘাত পাই। তারপর তারা তাদের বাড়িতে নিয়ে যায়, আমাকে সকল সুবিধা দেয়। তারপর আমি প্রতিষ্ঠিত হয়ে উঠি, তারপর তার মেয়েকে বিয়ে করি। এর এখন আমি উঠি কুষ্টিয়াতে, একটা বাড়িও করছি। আজ কি নাই, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার অতীতটা যে অনেক ভয়াবহ বলেছিলাম আর কান্না করছিলাম। এমন সময় বড় ভাই মেজো ভাইকে হসপিটাল থেকে নিয়ে আসে। এখন মোটামুটি ভালো মেজো ভাই আমাকে দেখে এসেই পা ধরে মাপ চাইলো। আমি বললাম সেদিন কি অন্যায় করেছিলাম যার কারণে একটা ছোট্ট ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। বলেই আমি চলে আসতে যাব, এমন সময় ভাইয়ের মেয়ে আমার হাত ধরে বলে, চাচ্ছু তুমি কোথায় যাচ্ছ? কোথাও না মা, আমি বাসায় যাচ্ছি, তোমার ছোট আম্মু একা আছে বাসায়। বলেই চলে আসলাম। এসে মনে পড়লো আমার পাগলিটা অনেক কষ্ট পাইছে আজ, তাই তার জন্য ফুচকা, চকলেট, আইসক্রিম আর একতলা গোলাপ ফুল নিয়ে বাসায় গেলাম। দরজা খুলে দিল। আমিও অবাক, ওর চোখ একদম লাল হয়ে আছে, নিশ্চয়ই কান্না করছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম। আজ আর কেউ খাইয়ে দিল না। আমি খেয়ে রুমে যেয়ে দেখি কনক কেন যেন কার সাথে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিল। আমি কিন্তু সন্দেহ করি নাই, যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে বিশ্বাস করুন, কিন্তু যদি সে সেটার মর্যাদা ন দিতে পারে একদিন তারও শাস্তি হবে। আমি কনককে যেগুলা আনছিলাম সব দিলাম, গোলাপটা বাদে। ও বলল, এসব আমার কিচ্ছু লাগবে না, যে মায়ের কাছে ছিলি তার কাছে যা। আমি কে তোর? হ্যাঁ, আমি এখন তো পুরাতন, আমাকে এখন আর ভালোই লাগে না। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আমার বউ পুরাতন? সে সবসময় আমার কাছে নতুন। তাহলে এই মেয়ের সাথে গেলি কেন? আমার কি কোনো কিছু কম আছে? এরপর ওর গালে একটা ঠাস করে চড় মেরে দিলাম। বারবার খালি মেয়ের কথা বলতেছো। ওই তুমি কি দেখছো? আমি আজ আমার বাড়ি গেছিলাম, যা যা হয়েছে সব বললাম। আমার ভুল হয়ে গেছে জান, আমি বুঝতে পারি নাই। বলে আমার পা জড়িয়ে ধরলো। আমি ওকে বুকে টেনে নিলাম। আর পাগলি, তোমার জায়গা আমার পায়ে না, আমার বুকে। তারপর শুয়ে পড়লাম, অপেক্ষা করতেছি কখন রাত 12টা বাজবে। আমি আরো সামনে সামনে শুয়ে আছি। আমি ওর গালে হাত বুলিয়ে দিলাম, বললাম, জোরে লাগছে তাই না জান? তোমার সাথে কথা নাই, আর আমার কাছে আসবা না বলে দিলাম। তাহলে কার কাছে যাব? আমার বউ ছাড়া যে আর কেউ নাই। হুম, পাম মারতে হবে না, আমার কাছে আসবা না কিন্তু। কে শুনে কার কথা? আমি ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে করে নিলাম। 10 মিনিট পর ছেড়ে দিলাম। কনক হাঁপাচ্ছে, আর আমিও। তারপর কনককে কলে ছাদে নিয়ে গেলাম। কনকের কোলে মাথা দিয়ে শুয়ে আছি, আরো আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছিল। আমি এবার উঠে পড়লাম। কি হলো, তুমি হঠাৎ করে উঠে পড়লে যে? আমি দৌড়ে রুমে চলে আসলাম আর ফুলটা নিয়ে আবার ছাদে চলে আসলাম। এসে ওরে ফুল দিলাম। কারণ কি জানেন? আমি ওকে প্রপোজ করতে পারতাম, কিন্তু করলাম না। শুধু ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, চলো রুমে চলো, আমি বাবুর আব্বু হব। তারপর কনক আর আমি রুমে চলে আসি আর ডুব দিয়ে যাই ভালোবাসা অতল সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, দেখি কনক ওয়াশরুম থেকে বের হচ্ছে, শরীর ভেজা। আমি আর থাকতে পারলাম না, গিয়ে জড়িয়ে ধরলাম। এই সকালবেলা কি শুরু করেছো বলো তো? সারা রাত ঘুমাতে দাও না, আবার এখন শুরু করেছো? এমন সময় আমার ফোন বেজে ওঠে। আমি রিসিভ করতে ওপাশ থেকে তারা যা বলে তা শুনে আমার মাটি থেকে পা সরে যায়। কথাটা হলো, আমার মা নাকি হসপিটালে, তার নাকি প্রেশার বেড়ে গেছে, অনেক খারাপ অবস্থা। আমি শুনে দৌড়ে চলে যাই হসপিটালে। গিয়ে সোজা আম্মুর কেবিনে চলে যাই, কিন্তু আম্মু এখন ঘুমিয়ে আছে। আমি পাশে বসে আছি, আমার পাশে পরিবারের সবাই আছে। মা আমি ছাড়া। আমার সবাই কনক চলে আসে আমার কাছে, এসে আমাকে বলে, আম্মুর কি এখনো জ্ঞান ফেরে নাই? না তুমি এখানে বসো। আচ্ছা। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। তারপর দুপুর 3টার দিকে মায়ের জ্ঞান ফিরলো। আমি মায়ের কাছে গিয়ে, আমাকে মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই। এখানে তোর কোনো দোষ নেই রে বাবা, এখন সব বাদ দিবি নাকি আমার বলতে না দিয়েই কনক মার মুখ চেপে ধরলো আর বলল, আর যেন এমন কথা না শুনি আম্মু। এ মেয়েটা কে রে বাবা? ওটা আপনার ছোট বৌমা?
আমারে না জানিয়ে বিয়ে করে নিলি আমি মানতেই পারলাম না, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু তোদের আবার বিয়ে হবে। সবাই এবার বলে উঠলো, ঠিক বলেছেন, ওর আবার বিয়ে হবে। এমন সময় বলে বড় ভাই, আর মেজো ভাই বলে উঠলো, আমাদের সাথে কি আর কথা বলবি না। আমি দৌড়ে গিয়ে তাদের জড়ে ধরলাম আর কান্না করে দিলাম। তারপর আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। আমরাও আমাদের বাসায় চলে আসলাম। তারপর দিন সবকিছু আমাদের বাড়িতে নিয়ে গেলাম, আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিস সব সব মিলে সব ঠিক করে সন্ধ্যা হয়ে গেল। এবার সবাই রাতের খাবার খেয়ে নিলাম, যেহেতু দুপুরে খাওয়া হয় নাই। তারপর সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। তা কনক, তোমার মা বাবা কেমন আছে? ফোন দিছ কি? জি, ভাইয়া ভালো আছে, কিন্তু ফোন দিই নাই। এখনই ফোন দাও ফার্স্ট। আচ্ছা আম্মু। বলেই কনক ফোন দিল, আর আমার বসে থাকতে ভালো লাগছে না, তাই আমার রুমে চলে আসলাম। আজ অনেক বছর গেম খেলা হয় নাই, পিসিটা অন করলাম, মনের ইচ্ছায় গেম খেলছি। এদিকে কনক ফোন দিল তার বাবার কাছে। তারপর আম্মু ফোনটা নিয়ে নিল। কিরে মা, কেমন আছিস? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি? আমি সোহানের আম্মু। কিন্তু এসব কি হলো? ওরে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু এখন? যাই হোক, সব ভুলে যান ভাই। আমি কনক আর সোহানের আবার বিয়ে দিতে চাই। আপনি কি বলতাছেন? আচ্ছা, এটা তো অনেক ভালো প্রস্তাব। আচ্ছা, সামনের শুক্রবারে ওদের বিয়ে, কি বলেন বিয়ান? আচ্ছা বিআই, তা আমার বিয়ান কেমন আছে? জি ভালো আছে। আমার মা কেমন আছে? কনক ভালো আছে। তাহলে সব ঠিকঠাক করি, আর কনকরে আমি কাল আনতে যাব। আচ্ছা ভাই। বলে কল কেটে দেয়, আর কনক আমার রুমে চলে আসে। দেখে আমি গেম খেলছি, আমার কোলে এসে বসে। জান, আমি কাল চলে যাব। কেন, আর কোথায় যাবো? তারপর কনক সব বুঝিয়ে বলে। এটা শুনে সোহান কান্না করে দেয়, কারণ এক মুহূর্তেও ও কনকরে ছাড়া কিছুই ভাবতে পারে না। জান, 7 দিনই তো, তারপর তো আমি সারা জীবন তোমার কাছে থাকবো। কিন্তু কোনো কিন্তু না, আর একটা সপ্তাহ আমার কাছে পাবা না। আজকে সারা রাত যা ইচ্ছে করো। বলে সোহানের বুকে মুখ লুকায়। তারপর সোহান কনককে কোলে করে বিছানায় নিয়ে যায় আর ইচ্ছে মতো কিস করতে থাকে। কনকের নিঃশ্বাস গরম হয়ে যায়। তারপর সোহান কনকের কাপড় খুলে ফেলল। কনকের নাভি আজ খুব আকর্ষণীয় লাগছে। ইচ্ছে মতো কিস করে সোহান। তারপর যা হওয়ার তাই হয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে। তারপর সোহান গোসল করে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে চলে আসে। তারপর নাস্তা করে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলো ভাবির ডাকে। এই যে সাহেব, ওঠো, কিছু কথা আছে তোমার সাথে। আমি উঠে পড়লাম। ভাবি, আপনি আমার রুমে? আচ্ছা, মামির কি হয়েছিল যে মামার সব সম্পত্তি মামির নিজের নামে লিখে নিল? এমন সময় ভাবি যা বললো, আমার মাথা ফুল গরম হয়ে গেল। কারণ মামি নাকি টাকার জন্য মামারা মানুষের সামনে জুতা দিয়ে পিটিয়েছিল। আচ্ছা ভাবি, সে এখন কোথায় আছে? আলমডাঙ্গা তার বাপের বাড়িতে। একটা বুদ্ধি বের করো, যেটা দিয়ে আবার সব সম্পত্তি ফিরিয়ে আনা যাবে। আচ্ছা, আমি আজ রাতে ভাববো নে। এখন যাও, গোসল করে নাও, লাঞ্চ করতে হবে তো। আচ্ছা বলেই ওয়াশরুমে ঢুকলাম। তারপর গায়ে সাবান মাখানো শেষ। এমন সময় দেখি টাওয়াল আনি নাই। এই কনক, আমার টাওয়ালটা কোথায়, দিয়ে দাও তো। আচ্ছা, আনছি। তারপর আমি ওয়াশরুমের দরজা খুলে ওর হাত ধরে ভেতরে নিয়ে আটকে দিলাম। এই কুত্তা, তুই টাওয়ালের নাম করে আমারে ওয়াশরুমে ঢুকালি? জান, আজ একসাথে করি গোসল, বলে ওর একটা কিস করি। তারপর আমার গায়ে সাবান মাখিয়ে দেয় কনক, আমিও ওর গায়ে সাবান মাখিয়ে দিলাম। তারপর গোসল করে বের হয়ে রেডি হয়ে নিচে চলে আসি খাবার খাওয়ার জন্য। শাশু, তোমার জন্য রান্না আম্মু করে নাই, তাই তুমি খেতে পারবে না। ওর নাম সাদিয়া আফরিন, সবাই আফরিন বলে ডাকে। কি ভুল করেছি তাই বলো? কাল এখানে আসছো, আমার সাথে একটা কথা বলো নাই, আর আমার জন্য চকলেট আইসক্রিম কিছু আনো নাই। ও এই ব্যাপার। আচ্ছা, তোমার ছোট আম্মু একটু পর তার বাবার বাসায় চলে যাবে, তারপর আমরা ঘুরতে যাবো, কেমন? তুমি খুব ভালো চাচু। তারপর সবাই খাবার খাচ্ছি। এমন সময় কে যেন কলিং বেল বাজালো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি আমার পোলার নানা ভাই। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন?
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আসেন ভেতরে আসেন। তারপর সবাই খাওয়া শেষ করলো, যে যার রুমে চলে গেল। তারপর আমি আমার রুমে গিয়ে দেখি আমার পাগলি বউটারে রেডি হচ্ছে আর কান্না করছে। আমি পেছন থেকে জড়িয়ে, এই পাগলি কান্না করছো কেন? মাত্র 7 দিনই তো, একটু কষ্ট করো প্লিজ জান। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জান। বলেই কান্না করতে থাকে। আমি ওর কপালে একটা কিস করে বললাম, আমরা প্রতিদিন ফোনে কথা বলবো। নাও পাগলি। যদি কোনো মেয়ের দিকে তাকাস আমি যাওয়ার পর, তারপর তোর খবর করে ছাড়বো বলে দিলাম। তারপর ও আমার কপালে একটা চুমু দিয়ে বাবার সাথে বের হয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ভাবির ডাকে। এই সোহান, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে তো, আর কত ঘুমাবি? ওঠ এবার। জি ভাবি বলে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, একটু নাস্তা করলাম, তারপর বাইরে বের হলাম। আজ অনেকদিন বাইরে বের হই না। তারপর আড্ডাখানা গিয়ে দেখি সবাই আছে। কি রে, কেমন আছিস? আর সেই কবে বাইরে থেকে চলে গেলি আর আসলি না? এমন সময় শিয়াবের ফোন। আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে, মাম্মা কই আছস? 4 রাস্তার মোড়ের পাশের গলিতে। থাক, আমি আসছি। বলেই কল কেটে দিল। আমিও একটা দোকানে বসলাম। মামা একটা চা দেন তো, বলে একটা কলা আর রুটি খেতে লাগলাম। তারপর খাওয়া শেষ করে দেখি সিহাব। মাম্মা খুশির খবর আছে, কি হয়েছে? রাফির সাথে আমার প্রেম হয়ে গেছে মাম্মা। তাই নাকি? তাহলে ট্রিট দে। আচ্ছা চল। বলে রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর মনের মতো আবার দিয়ে খেলাম। তারপর বিল পে করে বাসায় চলে আসলাম। এসে দরজা খুলে দিল একজন। আমি তো দেখে অবাক। সে হলো আমার আপু, নাম কাকলি আক্তার রিয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বলে রুমে চলে গেল। আমি ভাবছি রাগ করছে হয়তো। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নাই। এদিকে কনক আর তার বাবা একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে আসছিল। এমন সময় রিক্সায় উঠছে, সে চালাতেই পারছে না। এটা থেকে সামাদ সাহেব একটু রাগ হলো আর বলল, রিক্সা চালাতে পারো না তো চালাতে যাও কেন? স্যার, আমার যে চালাতেই হবে, নাই খাবো কি? কনক একটু অবাক হলো আর সন্দেহ করলো। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? ম্যাম, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। ছোটবেলা থেকেই বাপ মাকে দেখি নাই। ছেলেটার কথা বলার স্টাইল দেখে সামাদ সাহেব বলে, আচ্ছা, তোমার কেউ নাই? আমার একটা দাদু ছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে আজ 7 দিন। আর তার পেশায় এখন আমি আছি। আমার দাদু নাকি আমার মজবপুরে পায়, তারপর থেকেই তার কাছে থাকতাম, কিন্তু আজ সেও নাই। বলে ছেলেটা কান্না করে দিল। এতক্ষণে তার বাস স্ট্যান্ডে চলে এসেছে। ভাড়া দিতে যাবে এমন সময় সামাদ সাহেবের চোখ আটকে যায় নাইমের গলার নিচে একটা জন্মদাগ। এই, এটা কিসের দাগ তোমার গলার নিচে? জি স্যার, ওটা আমার জন্মদাগ। কেন? একটা জন্মদাগ। অমনি নাইমকে জোড়ায় ধরে চিৎকার করে বলতে থাকে, বাবা তুমি কোথায় ছিলে এতদিন? তোরে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আমাকে মাফ করে দিস। কনক আর নাইম তো দেখে অবাক, কি হচ্ছে এগুলো? বাবা, তোমার না একটা ছেলে নাই? তাহলে ইনি কে? এসব পরে হবে বাবা, তুই চল এখন আমাদের সাথে। আমি যেতে পারবো না। আর আমি যে আপনার ছেলে তার প্রমাণ কি? প্রমাণ লাগবে? তাহলে তোর জামাটা খুল, দেখ ওখানে একটা দাগ আছে, ছোটবেলায় কেটে গিয়েছিল। নাইম জামা খুলে ফেললো আর কনক দেখলো সত্যি সত্যি তাই, তার পিঠে একটা দাগ। তারপর আর বুঝতে বাকি রইলো না। আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু দাদুর এগুলো কে দেখবে? তারপর একজন পরিচিত লোকরে বলে তার উপর সব দায়িত্ব নিয়ে আর নাইমের সকল সার্টিফিকেট সহ মাস্টার্সের বইগুলো নিয়ে তারা বাসে উঠে পড়ে। সঠিক সময় তারা পৌঁছে যায় চট্টগ্রাম। তারপর রিক্সা করে তাদের বাসায় চলে আসে। এসে বাসার সামনে এসে বলে, এটা আপনাদের বাসা? জি। তারপর কলিং বেল বাজালো। কনকের খালামণি দরজা খুলে দিল। কনক, এই ছেলেটা কি? আর এখানে যে? আমার ভাইয়া এটা। তারপর নাইমের রুম দেখিয়ে দিয়ে হলো আর সে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। সবাই রাতের খাবার খাচ্ছে। বুঝলাম কনক, তোমার ছোট ভাই তোমার আপন ভাই না। নিলয় চলে যাওয়ার পর তুমি ছিলে অনেক ছোট। তারপর এতদিন তোমার ছোট ভাইরে নিয়ে আসি, সেটা তো তোমার খালার জন্য। তারপর নাইমের সাথে কথা বললো সবাই। তারপর নাইম তার মায়ের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। কে তোর আন্টি? আমি তোর জন্মদাতা মা, আজ থেকে মা বলে ডাকবি, ওকে? তারপর নাইম তার রুমে চলে যায়। তারপর ঘুমায় পড়ে। সকালবেলা, এই ভাইয়া ঘুম থেকে উঠে পড়ো, নাস্তা করতে হবে তো। তারপর নাইম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসে পড়ে। সবাই একসাথে নাস্তা করে। কনক বলে, ভাইয়া রেডি হয়ে নাও, বাইরে যাব। নাইম রেডি হয়ে নিল। সবাই মিলে শপিং এ গেল। শপিং করে এসে সবাই ফ্রেশ হয়ে সবাই খেয়ে ঘুমিয়ে পড়ে। বর্তমান কে রে অটামে ফোন দিল? জান, কি করো এখন?
জানো না এখন মানুষ কি করে? ঘুমাচ্ছি, তুমিও ঘুমাও। বাই বলে কল কেটে দেয় সোহান, তারপর ঘুমাই পড়ে। ওই উঠবা নাকি পানি মারবো? ধুর, আর আসার সময় পেলে না, অসময়ে কেউ কি ডাকে? একটা বুদ্ধি পাইছি ভাই, যেটা দিয়ে মামিরে কাবু করা যাবে। আমি খুব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কি বুদ্ধি ভাবি, তাড়াতাড়ি বলো। একদিন মামি কার সাথে যেন ফোনে কথা বলছিল, আমি বিষয়টা খেয়াল করি। তারপর তার মেসেঞ্জার চেক করতে দেখতে পাই একটা ছেলের কাছে অনেকগুলো নোংরা পিক সেন্ড করা। আমি ওইগুলো স্ক্রিনশট নিয়ে আমার জিমেলে নিয়ে নিয়েছি। তো এখন কি করবো ওটা দিয়ে? মামার সাথে তো সব শেষই। আরে পাগল, এখনই খেলা যার সাথে ওর সম্পর্ক আছে, ও আমার ফ্রেন্ড হয়। আমি ওরে সব বলেছি। ও বলল কাল রাতেই অমুক ঠিকানায় যেতে হবে, তোর আর আমার। আচ্ছা ভাবি, বলেই আমি ওয়াশরুমে ঢুকলাম, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে আসলাম। বউরে দেখে একটা ফোন দিই, ফোন যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। তারপর আবার দিলাম, এবার ওয়েটিং আছে। 10 মিনিট পর কল আসলো। কি হয়েছে কি? দেখছো না ফোনে কথা বলছি, তাও ফোন দিচ্ছ? কি হয়েছে কি যে বারবার ফোন দিচ্ছ? আমার বউয়ের কাছে আমি যখন ইচ্ছে ফোন দেবো, তোমার কি? আরে হয়েছে হয়েছে, কি বলবা তাড়াতাড়ি বলো। এত বিজি বলেই ফোন রেখে দিলাম। তারপর ভাবির রুমে চলে আসলাম। মামনি, তুমি না ঘুরতে যেতে চেয়েছিলে, চলো এখন আমরা ঘুরে আসি। ভাবি, আমার আম্মুকে রেডি করে দাও তো। তারপর ভাবি রেডি করে দিল। আমি আর আফরিন বের হয়ে গেলাম বাসা থেকে। অনেক জায়গায় ঘুরলাম, ফুচকা খেলাম, আরো অনেক কিছুই খেলাম। তারপর ওকে কিছু খেলনা কিনে দিলাম। তারপর বাসায় চলে আসলাম, গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। আমি সময় আম্মু আমার রুমে। সোহান, রেডি হয়ে নে, শপিং করতে যেতে হবে। আমি রেডি হয়ে নিলাম, তারপর সবাই বের হয়ে আসলাম, নিজেদের বাসার গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। তারপর শপিং করে আসতে আসতে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজ সকালে ঘুম ভাঙলো জান্নাতের ডাকে। জান্নাত আমার খালাতো বোন। ওই শালা ওঠ, সে কখন থেকে তোরে ডাকছি, ওঠ বলছি। ঘুম ঘুম চোখে বললাম, তোরা কখন আসলি? এই মাত্র আসলাম, এসে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই ডাকলাম। তোর যে আজ গায়ে হলুদ। আমার মনে নাই তো, তোর মনে আছে শালি? তুই নিচে যা, আমি আসছি। বলেই ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর ভাবির আসলো আমারে গোসল করানোর জন্য। গ্রামে এটাই বেশি হয়। আমার এক ভাবি বললো প্যান্ট খুলে লুঙ্গি পরে নেয়। আমি তো লজ্জায় শেষ। তারপর লুঙ্গি পরে গোসল করে দিল। আবার ঝামেলা, এখন টাকা না দিলে কিছু পড়তে দেবে না। তাও 1 টাকা না, 5,000 টাকা। কি আর করবো, আমরে বললাম আমার মানিব্যাগ থেকে দিতে। তারপর গায়ে হলুদ শেষ হলো। এখন ভাবির সাথে সেই লোকটার দেওয়া ঠিকানায় যাব। তারপর দুজন বেরিয়ে পড়লাম, নির্দিষ্ট স্থানে চলেও আসলাম। তারপর সেই লোকটা মানে মামি, আমি গিয়েই দিলাম একটা ঠাস ঠাস করে চর বসায়। কুত্তার বাচ্চা, তুই আমার মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করছিস। তোর জন্য আমার মেজো ভাই আমার কাছে কালার ছিল, আবার আমার মামার সব সম্পত্তিও নিলনি। চুপ করে আছে, কোনো কথা বলছে না। তারপর ভাবি বলল, মামি, এই স্ক্রিনশট কি সবাইকে দেখিয়ে দেব নাকি ভাইরাল করে দেব? ওটা দেখে আমার মামি মাথায় হাত দিয়ে বসে পড়লো, কারণ ওখানে তার এমন সব ছবি রয়েছে যে কেউ বুঝতে পারবে না। তারপর মামি বলল, কি চাও আমার কাছে? আমি তাই দিব, কিন্তু আমার পিক ভাইরাল করো না। এখানে একটা সই করে দেন, তাহলেই হবে। ভাবি আগে থেকে সব কাজ গুছিয়ে রাখছিল, তাই শুধু মামির সই হলেই হলো। তারপর সে সই করে দিল। তাহলে চলো বাসায় যাই। কিসের বাসা? আর আমি কি তোকে বিয়ে করব? তোকে তো এতদিন ভোগ করেছি, তাই বলে বিয়ে? কেন আমার না মিথ্যা অপবাদ দিছিলা? আমার মামার সম্পত্তি নিয়ে নিছিলা? এখন কি আর কিছু আছে তোমার? নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ হাফেজ। বলে ভাবিরে আর তার বন্ধুদের সাথে করে গাড়িতে উঠে পড়লাম। জানি না কতক্ষণ মামি ওখানে দাঁড়াইছিল। আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একদিন না একদিন সেটার শাস্তি দেয়নি। তারপর আমরা মনের আনন্দে বাসায় চলে আসলাম। এসে দেখি মামা আমাদের বাসায়। তারপর আমি এসে আমার রুমে চলে আসলাম। তারপর মামানে বললাম, মামা কাল রাতে 11টায় তোমার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা, ওয়েট করবো ইনশাল্লাহ। সকালে উঠে থেকে 8টা বাজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করতে বসলাম। সবাই নাস্তা খাচ্ছি আর টুকিটাকি কথা বলছি। নাস্তা শেষ করে আবার রুমে চলে আসলাম। আজ আমার বিয়ে, মনের মধ্যে কেমন যেন করতেছে, একরকম অন্যরকম অনুভূতি হচ্ছে। একসময় ভাবি আসলো। কিরে, গোসল করবি কখন? তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে। আমি গোসল করে রেডি হয়ে নিলাম। তারপর বাড়ি থেকে বের হলাম। সঠিক সময় কনকদের বাসায় পৌঁছে গেলাম। আমার আর কনকরে একসাথে বাসায় রাখা হয়েছে, কিন্তু সে কোনো কথা বললো না। এমন সময় কাজী চলে আসলো। তারপর আমাদের বসানো হলো, কাজী সব ঠিকঠাক করলো। তারপর কনককে বলল, মা, তুমি কি এই বিয়ে কবুল করেছো? হুম। তাহলে 3 বার কবুল বলো। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তা বাবা, তুমি কি তাকে গ্রহণ করেছো? জি। কবুল বলো 3 বার। কবুল কবুল কবুল। তারপর মনোজাত করে এবার খাওয়ার পালা।
আমাদের একটা স্টেজে বসানো হলো। আমার পাশে আমার মামা, বড় ভাই, মেজো ভাই, শিহাব আর সুমন বসলো। একটা প্লেটে অনেক খাবার সাজানো। একটু খেয়াল করলাম এটা কিসের মাথা। শিহাব বললো খাসির। আমার তো এবার রাগ হয়ে গেল। আমি বললাম তুমি জানো না আমি খাসি খাই না, তারপরও কেন নিলা? তারপর আমার আলাদা একটা প্লেট দেওয়া হয়। তারপর খাওয়া শেষ করে এবার বিদায় পালা। বাবা আপনি কোনো চিন্তা করবেন না বলেই বের হয়ে পড়লাম। এই সেমনি আমার লগে তোর কি হয়েছে রে, কথা বলছিস না যে? কি হবে, এমনি কথা বলছি না, তাতে তোমার কি? আমি কে তোমার যে তোমার সাথে কথা বলবো? তুই আমার বিয়ে করাবো বুঝছস? বলে কিছু বললাম না। কনকও আর কোনো কথা বললো না। আমাদের বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত 8টা বেজে গেল। তারপর সবাই আমাদের জন্য অনেক দোয়া করলো। কনককে আমার রুমে নিয়ে গেল আর আমি গেলাম ভাবির রুমে। ভাবি মামারে আজ 11টায় ছাদে ডেকে নিয়ে যাবা, আমি ওখানেই থাকবো বলে আমার রুমে ঢুকতে যাবো এমন সময় জান্নাত বলে ওঠে, এত সহজে তো ঢুকতে দেবো না, আগে 10,000 টাকা বের কর তারপর। বোন প্লিজ আমার কাছে 7,000 টাকা আছে, তুই এটাই রাখ। বলে ওর সাথে টাকাটা দিয়ে রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে সব খুলে একটা প্যান্ট আর গেঞ্জি পরলাম। তারপর সকল দোলে নিয়ে ছাদে চলে গেলাম। কোনো একটা কথাও বললো না আমার সাথে। আমি ছাদে এসে একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। তারপরে দেখি 10টা 59 বাজে। আমি ফোন দিলাম, সিগারেট। তারপর ভাবি আর মামা আসলো। কি সারপ্রাইজ রে, ছাড় জন্য এখানে আনলি? চোখটা বন্ধ করে তারপর মামার চোখ বন্ধ করলো। আমি তার সব হাতে ধরে দিলাম। তারপর চোখ খুলতে বললাম। সে তো অবাক, আমার এই খুশিতেই জড়িয়ে ধরলো। আমি একা না, ওই মানুষটাও সাথে আছে। ভাবিকে দেখে বললাম। তারপর মামা ভাবিকে ধন্যবাদ দিয়ে নিচে চলে আসলো। আমাদের সাথে কেন আসছিস? যা, তোর বইয়ের কাছে যা। তারপর আমি আমার রুমে চলে আসলাম। দেখি সবাই গল্প করছে। আমার দেখে চলে গেল শিহাব, কানে কানে বলে গেল বিড়ালটা মারাই চাই। তারপর কনক আমাকে সালাম করলো। তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ আছে দোয়া চাইলো। তারপর খাটে গিয়ে বসলাম। আচ্ছা আমার সাথে কথা বলছো না কেন কনক? আমি কি কোনো দোষ করছি? অনেক দোষ করেছো, আমার এই 7 দিন টাইম দাও নাই। আমি ক্ষমা চাচ্ছি বউ, আর হবে না। তার জন্য সাজা পেতে হবে। আমি বললাম বলো কি করতে হবে? আমিরে কল করে সাদে নিয়ে চলো। তারপর ওকে ছাদে এনে ওর কোলে মাথা রেখে গল্প করলাম অনেকক্ষণ। তারপর রুমে চলে আসলাম। আচ্ছা কনক, বন্ধু বলল বিড়াল মারার কথা, কিন্তু কিভাবে মারবো একটু যদি বলতা। ওরে শয়তান, আমার কাছে আসো, শিখিয়ে দিই। বলেই ওর কাছে চলে গেল। তারপর বাকিটা ইতিহাস।